ফোন করা নিয়ে এবার ঈশার সন্দেহ হওয়া শুরু হয়ে গেল অনামিকার উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ঈশা ওর ছোটো জায়ের মুখ থেকে শুনতে পায় যে এই ফোন থেকে কিছু একটা করার চেষ্টা করছিল অনামিকা, ঠিক সেই সময় ঈশা অনামিকার কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে আচ্ছা অনামিকা, তুমি একটা কথা বলো তো, কিছুক্ষণ আগে কি তুমি এই ল্যান্ডলাইন নাম্বার থেকে কাউকে কল করার চেষ্টা করেছিলে? আচ্ছা তুমি যতদূর আমাকে বলেছো যে তোমার নাকি অতীত জীবন সম্পর্কে কোনো কিছুই মনে নেই, তুমি নাকি কিছুই মনে করতে পারছো না, তাহলে সেই সুবাদে তুমি কাকেই বা কল করার চেষ্টা করছিলে বলো তো? কারণ তোমার তো কারো নাম্বারই মনে থাকার কথা না, যেহেতু তুমি স্মৃতি হারিয়ে ফেলেছো, তুমি সেটা নিজেই স্বীকার করেছো। অন্যদিকে এই কথা বলা মাত্র অনামিকা আমতা করতে থাকে এবং ঈশার তীব্র সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং ঈশা বলতে থাকে যে না, কিছু একটা তো আড়াল করার অনামিকা তুমি নির্ঘাত চেষ্টা করছো এবং সেটা কি, সেটা খুব শীঘ্রই ফাঁস হয়ে যাবে। কিন্তু তার আগে যে নাম্বারটা থেকে না তুমি কল করার চেষ্টা করছো সেই নাম্বারটার খোঁজ আমাকে কোনো মতে বের করতে হবে। কিন্তু তার থেকেও প্রধান আমার কাজ যেটা কিনা আমি সুখদার সাথে মিলে প্ল্যান করেছি, সেটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। অন্যদিকে ঈশা ওর ছোটো জায়ের সাথে মিলে বলতে থাকেন যে আচ্ছা শোন, কাল সকালবেলায় কিন্তু আমাদেরকে সব কাজ শেষ করে যত শীঘ্রই সম্ভব বেরিয়ে পড়তে হবে শপিংয়ের উদ্দেশ্যে। আর অনামিকা, তোমাকেও একটা কথা বলে রাখছি, কাল কিন্তু কোনো অজুহাত দেখালে চলবে না যে শরীর খারাপ হয়েছে বা এমন কোনো কিছু। কালকে তোমাকে আমাদের সাথে অবশ্যই যেতে হবে, কারণ তুমি অনেক দিন হয়ে গেছে বাড়িতে ঘরবন্দি হয়ে রয়েছো, তোমার জন্য একটু আবহাওয়া পরিবর্তন হবে, তোমারও ভালো লাগবে। আর কালকে অবশ্যই তোমাকে আমার সাথে শপিংয়ে যেতে হবে। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে দেখো ঈশা, তোমাদের বাড়িতে তোতার জন্মদিন আমি খুব ভালো করেই জানি, সেই হিসেবে তোমাদের অনেকটা কাজ বাকি আছে, আমি বরঞ্চ বাড়ির সকল কাজ করে প্রস্তুত করে রাখবো, তোমরা বরঞ্চ ওই বাইরে গিয়ে শপিংটা সেরে ফেলো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে আচ্ছা তোমার কিসের এত অজুহাত বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বাড়িতে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে লোক আছে আর তারা নিজের কাজটা খুব ভালো করেই করতে পারবে। তোমাকে আমি যেটা বলছি তুমি আগে আমার সেই কথাটা শোনো, কোনো মতে তুমি এবার আমার কথাটা ফেলতে পারবে না, আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করার একদম চেষ্টা করো না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনামিকা বলতে থাকে যে ঠিক আছে, তোমরা যখন এত জোর খাটাচ্ছ আমি তাহলে যেতে রাজি আছি। তখন এই কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে যেতে তো তুমি রাজি হচ্ছিলে না, কিন্তু আমার জোর খাটানোর ফলে তুমি এক পর্যায়ে বাধ্য হলে। কিন্তু সেটাই এখন দেখার পালা যে কালকে তুমি অনির্বাণ দাকে মুখোমুখি দেখার পর কীভাবে রিয়্যাক্ট করো। তোমার সেই রিয়াকশনের উপরেই আমার সন্দেহটা রেজাল্ট বের হওয়ার উপরে ডিপেন্ড করছে। অন্যদিকে কথা বলা মাত্র শুভকে ঈশা ফোন করে বলতে থাকে যে শুভদা, যত শীঘ্রই সম্ভব তুমি সকাল সকালই বেরিয়ে পড়বে অনির্বাণ দাদাভাইকে নিয়ে। আচ্ছা অনির্বাণ দাদাভাই তোমাকে কিছু জিজ্ঞেস করেছে? নিশ্চয়ই তোমাকে অনেক প্রশ্ন মুখে বিধ্বস্ত করেছে। আসলে শুভদা, তোমাকে আমি এই ঝামেলার মধ্যে ফেলার একদমই কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু তার সত্ত্বেও আসলে আমি কী করবো, আমি বাধ্য হয়ে পড়েছি, কারণ অনির্বাণের সাথে সেরকম আমাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তো তার জন্যই আসলে তোমাকে ইনভলভ করা। অন্যদিকে শুভ বলতে থাকে যে দেখো বৌদি, তোমার সুবাদে যদি আমার বন্ধুর কোনো কাজ এগোয় বা ওর যদি কোনো ভালো হয়, তাহলে সেরকম সকল কাজ আমি করতে রাজি আছি। সেটা আমি যদি আমার সকল কিছু দিয়েও হলেও করতে হয় না, সেই সকল কিছু আমি দিয়ে হলেও করবো। তোমরা এসব নিয়ে একদম টেনশন করো না। আর আমার সাথে কিছু তো ফর্মালিটিস বলো তো, আমি তো তোমাদের বাড়িরই লোক, তাই না? কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, ওদিকে অনামিকা নামক মেয়েটা যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে না? মানে ও তোমাকে কোনো প্রশ্ন করেনি? অন্যদিকে এসে বলতে থাকে যে হ্যাঁ, প্রশ্ন তো অনেকেই করেছিল, কিন্তু কোনো প্রশ্ন ও আমার জোরের কাছে পাত্তা পায়নি, কারণ আমি ওকে বলেই রেখেছি যে কাল যেতেই হবে। তো বন্ধু, ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।